আজকের টপিক আপনারা জানেন পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ পিরিয়ডটা কি? এটা হচ্ছে প্রি অপারেটিভ, যেমন যে অপারেশনের পূর্ববর্তী প্রস্তুতির জন্য যে সময় প্রয়োজন সেটা। পোস্ট অপারেটিভ পিরিয়ড begins from the time patient leaves the operation room and ends with the last follow up visit by the surgeon। মানে হচ্ছে যে অপারেশনের পরে যখন অপারেশন থিয়েটার লিভ করলো তখন থেকে সার্জনের কাছে লাস্ট দেখা নিয়ে যখন সে গুড বাই বলবে, সেই সময়টা হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ড। এই পোস্ট অপারেটিভ কেয়ারের এই সময়টা বিশেষ কেয়ার নেওয়ার উদ্দেশ্যটা আমাদের হচ্ছে যে পেশেন্টের যাতে একটা কুইক, পেইনলেস এবং সেফ রিকভারি হয় এবং পেশেন্ট সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। এবং এই কাজটা কিন্তু খুব সহজ যে তা না। It needs knowledge and skill to manage various post-operative problems. কারণ একটা মেজর অপারেশন মিন্স ইউ ম্যানিপুলেট দ্য নর্মাল ফিজিওলজি। নর্মাল যে শরীর, আমাদের বডি একটা নিয়মের মধ্যে, একটা ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে চলে। তো এর মধ্যে যদি কোনো প্যাথোলজি হয় তখন সেটাকে কারেকশন করার জন্য আমরা আমাদেরকে এই যে নর্মাল মিলিউ ইন্টেরিয়র এর মধ্যে আমাদের ম্যানিপুলেট করতে হয়। সেটার জন্য বিভিন্ন রকমের প্রবলেম তো তৈরি হবেই। আর নর্মাল একটা ফ্লোকে আমরা যখন বাধা দিই তখন টার্বুলেন্স হবে অবশ্যই। তো সেগুলাকে ঠিকভাবে মেনটেন করাটাই হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডের সবচেয়ে বড় কাজ, এবং এটাকে করার জন্য নলেজ এন্ড স্কিল ইজ ভেরি মাচ নেসেসারি। তাহলে পোস্ট অপারেটিভ এই পিরিয়ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। We can divide this entire phase into two phases, phase 1 and phase 2. Phase 1 হচ্ছে it is the immediate recovery phase after surgery. It begins at the end of operation when the anesthetist reverses the anesthesia and ends in the post-operative room or in post-anesthetic recovery room when patient comes out of anesthesia fully and all his or her vitals are stable. মানে অপারেশন শেষ হলো, শেষ হওয়ার পর কি, অপারেশনের শুরুতে আমরা যে পেশেন্টকে অজ্ঞান করেছিলাম, অ্যানেস্থেসিয়া দিয়েছিলাম, সেটা রিভার্স করতে হবে। পেশেন্টকে অজ্ঞান অবস্থা থেকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে হবে, সেটা আনবেন অ্যানেস্থেসিস্ট। তো আমার তো অপারেশন শেষ, অপারেশন শেষের পরে হচ্ছে অ্যানেস্থেসিস্ট যখন থেকে তাকে রিভার্স করা শুরু করলেন, সেই সময়টা থেকে হচ্ছে ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে শিফট করি কোথায়, সাথে সাথে ওয়ার্ডে দিয়ে দিই না কিন্তু, বা বেডে দিয়ে দিই না। আমরা প্রথমে অথবা পোস্ট অ্যানেস্থেটিক রিকভারি রুম বলে এটাকে। অনেক জায়গায় পোস্ট অপারেটিভ, অনেক হাসপাতালে পোস্ট অপারেটিভ রুম হিসেবে বলা হয়। তো এখানে আমরা প্রথম পেশেন্টটাকে রাখি। রাখার পরে এখানে হচ্ছে ফুল অ্যানেস্থেটিক রিকভারি হতে একটু সময় লাগে, সেই সময়টা, এবং এই সময় ইমিডিয়েট আফটার সার্জারি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, সেগুলো মনিটর করা হয়। এবং এই সময়টা বেশ ভাইটাল, মানে এই সময় ক্লোজলি মনিটর করতে হয় যে অপারেশনের পরে যাতে কোনো প্রবলেম, কোনো রকম কমপ্লিকেশন ডেভেলপ করে কিনা সেটাই মনিটর করা হয়। ইট মে টেক ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ। কয়েক ঘন্টার মধ্যে এই পিরিয়ডটা শেষ হয়ে যেতে পারে, আবার 2-1 দিন সময় লাগতে পারে। এমনও হতে পারে যে পেশেন্টকে হয়তো আইসিইউতেও শিফট করা লাগতে পারে। Phase 1 requires intensive nursing care for early detection of any complications. ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা ফেজ 1 এর, যে এই সময় খুব ক্লোজলি পেশেন্টকে মনিটর করতে হয় এবং নার্সিং কেয়ার লাগে টু ডিটেক্ট আর্লি কমপ্লিকেশনস। তো এই ফেজ 1 টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যে বলেছি দেখেন যে anesthesist himself or at least the assistant doctor or surgeon himself should escort the patient up to the recovery room.
অপারেশন করলাম, অপারেশন করে শেষ সবাই বাড়ি চলে আসলাম, ব্যাপারটা সেরকম না। আমাদেরকে পেশেন্টকে এই যে রিকভারি রুমের যে পিরিয়ডটা, ফেজ 1 অফ পোস্ট অপারেটিভ পিরিয়ড, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই সময় অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সেই জন্য এই সময় অ্যাটলিস্ট যে অ্যানেস্থেসিস্ট বা একজন যিনি অ্যাসোসিয়েটেড ডাক্তার আছেন, অ্যাটলিস্ট ওনাকে পেশেন্টের সাথে অ্যালং উইথ দ্য ওটি নার্স, একজন নার্স থাকবে এবং একজন ডাক্তার থাকবে, তারা পেশেন্টকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাবে। Post-operative room nurse will receive complete patient record from the OT personnel escorting the patient, understand post-operative order, and receive any special instructions as advised by the OT team. পোস্ট অপারেটিভ রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার কি হবে, সেখানে যে নার্স থাকবে পোস্ট অপারেটিভ ওয়ার্ড নার্স, সেই নার্স কিন্তু ওটি নার্স থেকে রোগীর সমস্ত কিছু বুঝে নিবে। কি বুঝে নিবে, যে কি অপারেশন হয়েছে, কি কি ধরনের অপারেশন প্রসিডিউরটা কি ছিল, বা কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা, ব্লাড দেওয়া লেগেছে কিনা, এইসব ডিটেলস তাকে জানতে হবে, সো দ্যাট শি ক্যান টেক ফার্দার টেক কেয়ার অফ দ্য পেশেন্ট। পেশেন্ট সম্বন্ধে সবকিছু জেনে নিবে, এবং যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, অনেক সময় অনেক অপারেশনের পর আমাদের অনেক ইনস্ট্রাকশন থাকে পেশেন্ট পজিশনের ব্যাপারে, পেশেন্টের ড্রেসিং এ নিয়ে অনেক ধরনের ইয়ে থাকে, সেগুলা ইনস্ট্রাকশন গুলা তাকে জেনে নিতে হবে। এবং পোস্ট অপারেটিভ অর্ডার দেওয়া হয় প্রত্যেকটা অপারেশনের পরে, যে অপারেশন পরে সে পেশেন্ট কিছুক্ষণ এনপিও থাকবে, এই সময় তাকে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক্স সহ আরো অনেক ওষুধপত্র দেওয়া হয়, সেটাকে বলে পোস্ট অপারেটিভ অর্ডার। এই পোস্ট অপারেটিভ অর্ডারটাও নার্সকে বুঝে নিতে হবে, ওটি নার্স থেকে কোনো কি ওষুধ অলরেডি দেওয়া হয়েছে, কি ওষুধ এখন দিতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন সার্জনের আছে কিনা, সেগুলো সব সে জেনে নেবে। আবারও এই কথাটা বারবার রিপিট করা হলো, দ্বিতীয়বার রিপিট করা হলো, যে পেশেন্ট রিকোয়ার ক্লোজ মনিটরিং ইন দিস পিরিয়ড অফ টাইম। খুব ইম্পর্টেন্ট, এই ক্লোজ মনিটরিং করতে হবে, ভাইটালস থেকে শুরু করে সবকিছু কি কি দেখতে হবে আমরা আসছি। All patients who receive anesthesia should be recovered in a recovery room, মানে পোস্ট অপারেটিভ আর একটা রিকভারি রুমে তাকে পুরো অ্যানেস্থেসিয়া রিকভারিটা কমপ্লিট করতে হবে। All vital parameters should be recorded and documented. এবং এটা তো সবসময় ইয়ে, যে এখানে আমাদের ভাইটালস গুলো দেখতে হবে, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি রেট এবং ব্লাড প্রেশার। এবং অপারেশনের পর পর যে প্রবলেম গুলো হয় সেগুলো ফেস করতে হবে। পেশেন্টের পেইন থাকবে, পেইন কমাতে হবে, নাউসিয়া, ভমিটিং হতে পারে, ঠিক আছে। এবং পোস্ট অপারেটিভ অর্ডারে এগুলোর ডিল করার জন্য ড্রাগস এর অর্ডার দেওয়া থাকে, সেটা ফলো করতে হবে। আর কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেটা মনিটর করতে হবে। কখন ফেজ 1টা শেষ হবে, patient can be discharged from the required room when they fulfill the following criteria. প্রথম কথা হচ্ছে পেশেন্ট ফুললি কনসাস হবে, পেশেন্ট উইল বি ফুললি কনসাস, রেসপিরেশন এন্ড অক্সিজেনেশন ইজ স্যাটিসফ্যাক্টরি, নট ফ্লাকচুয়েটিং। তার পালস অক্সিমিটারে আমরা দেখবো যে তার অক্সিজেন স্যাচুরেশন ইজ স্যাটিসফ্যাক্টরি, মোর দেন 95%, আর রেসপিরেশনটা রেগুলার এবং সেটা ফ্লাকচুয়েট করছে না, যে এই কমে গেল আবার বাড়ছে, বা এক জায়গায় স্থির থাকছে না, এরকম না, যে কনস্ট্যান্টলি saturation and respiration is satisfactory, normothermic, not in pain nor nauseous. ওই যে অপারেশনের পরপর ব্যথা এবং বমি ভাব থাকতে পারে বললাম, এইগুলোর জন্য ওষুধ দেওয়া হয়েছে, এবং ওষুধ দেওয়ার ফলে পেশেন্টের এখন পেইন নাই, পেশেন্ট ইজ টেম্পারেচারও নাই, পেশেন্টের কোনো সেই ধরনের কোনো কমপ্লেন নাই। Cardiovascular parameters are stable, oxygen, fluid analysis are prescribed. There are no concern related to the surgical procedure. অপারেশনের পরে হয়তো ড্রেন দেওয়া হয়েছে, ড্রেনে দেখলাম যে প্রচুর ব্লাড আসছে, প্রচুর কালেকশন আসছে, অথবা পেশেন্ট ব্যান্ডেজটা ভিজে গিয়েছে, অথবা একটা ড্রেন কোনোভাবে টান লেগে খুলে গেছে, বা এই টাইপের কিছু একটা, মানে সার্জারি নিয়ে বা সার্জারি সাইটটা নিয়ে সমস্যা নাই, পেশেন্ট ওয়েল এন্ড গুড, কাম এন্ড কোয়াইট, আর ভাইটালস নর্মাল এন্ড স্টেবল। শুধু নর্মাল হলে হবে না, সেটা স্টেবল হতে হবে, মানে বেশ কিছুক্ষণ ধরে তার ভাইটালস গুলো নর্মাল আছে। এরকম যখন হবে তখন আমরা ফেজ 2-তে
we can enter phase 2. Phase 2 টা কি? Care of the surgical patient who has been transferred from the phase 1 post-operative unit. Post-operative unit থেকে তারপর আমরা পেশেন্টকে কোথায় দিব? পেশেন্টকে বেডে দিয়ে দেবো। সে যদি ওয়ার্ডে থাকে অথবা কেবিনে থাকে তার রেসপেক্টিভ বেডে চলে যাবে। কারণ এখন পেশেন্ট স্টেবল, তবে এখনো বাড়ি যাওয়ার মতো বা ছেড়ে দেওয়ার মতো না, আরো অনেক কাজ আছে। This phase is also known as step down or progressive care unit. Patient can be transferred to ward or cabin. এবার আসেন যে এই পোস্ট অপার মানে ফেজ 2 তে আমরা পেশেন্টটাকে কিভাবে ফলো আপ করব, রেগুলার কিভাবে ফলো আপ করব। এইটা হচ্ছে আমি একটা ফলো আপ প্রোটোকল যেটা এটা তুলে দিয়েছি। যে কোনো সার্জিক্যাল পেশেন্টের, বিশেষ করে পোস্ট অপারেটিভ পেশেন্টের আসলে এই জিনিসগুলো দেখাটা খুব জরুরি। এটা আপনাদের সামনে যখন ডাক্তার হবেন ইন্টার্নি সময়ও কাজে আসবে। সোপ ফলো আপ বলি আমরা, SOAP, সোপ। সোপের মানে সাবান না, এস হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট এন্ড প্ল্যানিং। মোটামুটি আমরা একটা পেশেন্টকে যখন দেখবো, একটা অপারেশন হয়েছে একটা পেশেন্ট, এই পেশেন্টটা প্রথম অ্যাপ্রোচই হবে হচ্ছে যে মানে পেশেন্টের কি সমস্যা সে নিজেই বলবে। আমাদের হিস্ট্রিতে যেমন যে আমরা প্রথম পেশেন্ট থেকে শুনি, সেরকম এখানেও যে ফার্স্ট আমাদের ইনফরমেশন যেটা আমরা পেতে চাই সেটা হচ্ছে পেশেন্টের নিজের কথা। তাহলে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনার কি সমস্যা বা কোনো সমস্যা আছে কিনা, বা এখন কেমন বোধ করছেন, কি অসুবিধা হচ্ছে। তখন পেশেন্ট হয়তো বলবে যে আমার ব্যথা, অথবা আমার জ্বর জ্বর লাগছে, বা আমার বমি ভাব হচ্ছে, বা যে কোনো সমস্যা। পোস্ট অপারেটিভ পেশেন্ট মেইনলি ব্যথার কথাই বলে যে আমার পেন। এছাড়া আরো অনেক এখান থেকে আপনি একটা ক্লু পাবেন। দেন হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে যে পেশেন্টকে এক্সামিনেশন করে আপনি যে ফাইন্ডিংস পাবেন। তো কি কি এক্সামিন করবেন একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের? প্রথমেই হচ্ছে ভাইটালস, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভাইটালসটা ইজ লাইক দ্য মিরর অফ এনি পেশেন্ট। আপনি পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এন্ড টেম্পারেচার, এই চারটা জিনিস দেখে দেখে আপনি অনেকটা আইডিয়া পাবেন যে পেশেন্টটা ভালো আছে না কোনো সমস্যা আছে নাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর পোস্ট অপারেটিভ পেশেন্টের আমাদের আরো খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখতে হবে যে সে অ্যানিমিক কিনা, ডিহাইড্রেশন অথবা এডিমা আছে কিনা, এবং আদার্স মানে যে অপারেশন হয়েছে বা যে সিস্টেমের অপারেশন তার ভিত্তিতে সাইনোসিস, জন্ডিস, রেস, জিভিপি, এরকম আরো যেগুলো রিলেটিভ আসে। আমাদের জেনারেল এক্সামিনেশনে যে 26টার মতো পয়েন্ট ছিল, সেখান থেকে হচ্ছে রিলেটেড পয়েন্টগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তবে অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, এডিমা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট একটা বিরাট বড় ব্যাপার। একটা আলাদা এন্টিটি, একটা আলাদা ক্লাসই হয়তো হবে। তো সেখানে হচ্ছে আমাদের ফ্লুইড ম্যানেজ এমন ভাবে করতে হবে যে যাতে পেশেন্টের ডিহাইড্রেশনও হওয়া যাবে না, আবার ওভার হাইড্রেশনও হওয়া যাবে না। পেশেন্টকে মোট কথা রিহাইড্রেটেড রাখতে হবে। তো বেশি বেশি ফ্লুইড দিলে কি হবে যে এডিমা ডেভেলপ করে ফ্লুইড ওভারলোডের সাইন, ফ্লুইড ওভারলোড হবে, যেটাও এক্সট্রিমলি ডেঞ্জারাস। আবার যদি ফ্লুইড আমরা অ্যাডিকুয়েটলি না দেই তাহলে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে। এটাও মানে extremely dangerous. Dehydration is one of the major cause for deterioration. এরপর আমাদের দেখতে হবে হার্ট, লাংস, ব্রেথ সাউন্ড, তারপর হার্ট সাউন্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। ব্রেথ সাউন্ডটা বিশেষ করে যে পেশেন্টের পালমারি এডিমা ডেভেলপ করতে পারে ওভার ওভার ফ্লুইড লোড থেকে, অথবা পেশেন্টের যে রেসপিরেটরি কোনো অ্যাজমা বা সিপিডি থাকতে পারে, যেটা অপারেশনের পরে অ্যাগ্রাভেট করতে পারে। তো হার্ট, লাংসটা শোনা, হার্টের কোনো টাকিকার্ডিয়া বা অন্য কোনো প্রবলেম হতে পারে, ওভারলোডের জন্য হার্টের উপর প্রেশার করতে পারে। তো হার্ট সাউন্ড থেকে, অথবা পেশেন্টের হয়তো হিডেন যেটা কোনো হার্ট ডিজিজ যেটা আমরা প্রি অপারেটিভলি মিস করে যেতেও পারি, সেগুলো আমরা পোস্ট অপারেটিভলি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে হবে। তারপর যে কোনো অ্যাবডোমিনাল সার্জারির জন্য অ্যাবডোমেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাউল সাউন্ডটা আমাদের রেগুলার দেখতে হয় পোস্ট অপারেটিভলি।
বাউল সাউন্ড আসলে আমরা ওরাল ফিডিং আস্তে আস্তে শুরু করতে পারি। সো এখানে বাউল সাউন্ডটা দেখবো, সাইন অফ পেরিটোনাইটিস আছে কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইউরিন। ইউরিন আউটপুটটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা দেখেই কিন্তু আমাদের পোস্ট অপারেটিভ পরবর্তীতে 2-3 দিন পর থেকে যে ফ্লুইড রিকোয়ারমেন্ট সেটা আমরা মেজার করতে পারবো অ্যাকর্ডিং টু দা ইউরিন আউটপুট। এবং ইউরিন আউটপুট অ্যান্ড কালার, ইউরিনের কালারটা ডার্ক না নর্মাল, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা ইন্ডিকেট করে যে পেশেন্ট ডিহাইড্রেটেড আছে অথবা তার হাইড্রেশনটা এডুকেট কিনা। এটা আমরা ইউরিনের কালার দেখে কিন্তু বুঝতে পারি। ডার্ক রেড কালার ইউরিন যদি হয় তাহলে কিন্তু যে পেশেন্ট ডিহাইড্রেশন আছে, পেশেন্টের ফ্লুইডটা এডুকেট হচ্ছে না। আর যদি ক্লিয়ার ইউরিন হয় তাহলে যে আউটপুটটা এডুকেট, অ্যামাউন্টও এডুকেট এবং কালার নর্মাল আছে। সেরকম এনজি সাকশন দেওয়া থাকে অনেক অ্যাবডোমিনাল সার্জারির পর, সেই সাকশনে কতটুকু যাচ্ছে, কতটুকু ফ্লুইড এখানে লস হচ্ছে, এটা ইনপুট আউটপুট চার্টের জন্য খুব গুরুত্বপূর্ণ হিসাব রাখার জন্য। এবং অনেক সময় এটার কন্টেন্টস দেখেও আমরা, যেমন বিলিয়ারি কন্টেন্ট নাকি ইন্টেস্টাইনাল ফ্লুইড, এটাও গুরুত্বপূর্ণ। ড্রেইন ইজ লাইক অ্যান আই অফ দ্য সার্জন। ভিতরের একটা অ্যানাস্টোমোসিস করেছি, একটা ড্রেন দিয়ে আসলে ওটা ড্রেনের কন্টেন্ট দেখে আমরা বুঝতে পারি যে অ্যানাস্টোমোটিক লিক হলো কিনা বা অ্যানাস্টোমোসিসটা ভালো আছে কিনা। তো ড্রেনে কি পরিমাণ ফ্লুইড জমা হচ্ছে এবং কি ফ্লুইড জমা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। এসবের মুদ্রা কথা কি যে ইনপুট আউটপুট চার্ট, পেশেন্টের ডিহাইড্রেশন এবং ওভারহাইড্রেশন সেই একই কথা, এইটা যাতে না হয় সেজন্য ইনপুট আউটপুটটা হিসাব করতে হয় একদম অ্যাকুরেটলি। এবং আমরা যখন ড্রেইন এনজি সাকশন, যখন আমরা আউটপুটটা হিসাব করব, এগুলো গুরুত্বপূর্ণ। ড্রেইনে কতটুকু ফ্লুইড আসলো, এনজি সাকশনে কতটুকু ফ্লুইড লস হলো, ইউন আউটপুট কত, এগুলো প্লাস করে এবং ইনসেন্সিবল লস একসাথে যোগ করে আমরা আউটপুটটা হিসাব করতে পারি। আর ইনপুট আপনি কতটুকু স্যালাইন দিচ্ছেন, পেশেন্ট যদি এনজি টিউবে টিউব ফিডিং পায় সেটার কতটুকু, মেটাবলিক ফ্লুইড সেলে তৈরি হয় 300 ml এর মতো, সেটা পাস করে আমরা ইনপুটটা হিসাব করতে পারি। এরপর দেখবো সার্জিক্যাল সাইট বা ব্যান্ডেজ থেকে কোনো রকম ব্যাড স্মেল আসছে কিনা, 4th 5th 6th থেকে 7th পোস্ট অপারেটিভ ডেতে, এগুলো ইম্পর্টেন্ট। আর কিছু পেশেন্টের আরো চার্ট লাগতে পারে, যেমন টেম্পারেচার যদি আসে, টেম্পারেচার চার্ট রেগুলার মেনটেন করা, ডায়াবেটিক হলে ডায়াবেটিক চার্ট, বা হাইপারটেনসিভ হলে বিপি চার্ট অনেক সময় আমরা মেনটেন করি। তো এসব করার পরে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অ্যাসেসমেন্টের পরে হচ্ছে আমাদের পেশেন্ট অ্যাসেসমেন্ট, যে পেশেন্টটা আসলে কি আস্তে আস্তে ইমপ্রুভ করছে নাকি খারাপের দিকে যাচ্ছে নাকি স্টেবল আছে, একই রকম আছে। আর সবশেষে পি হচ্ছে প্ল্যানিং। তাহলে আমাদের নেক্সট কর্মপন্থাটা কি হবে, আমরা তাহলে নেক্সট কি করব পেশেন্টকে নিয়ে। এই ট্রিটমেন্টই কন্টিনিউ হবে, না কোনো ট্রিটমেন্টের মধ্যে চেঞ্জ করতে হবে, নাকি পেশেন্টকে ডিসচার্জ করে দেবো, নাকি পেশেন্টকে আইসিইউ পাঠাবো, কি ইয়ে হবে, সেটা হচ্ছে ফাইনাল প্ল্যানিং। এই ফলো আপটা যদি আপনারা প্রতিদিন ওয়ার্ডে প্র্যাকটিস করেন তাহলে একটা কমপ্লিট ফলো আপ, একটা পেশেন্টের সার্জিক্যাল পেশেন্টের, বিশেষ করে সার্জিক্যাল পেশেন্টের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি পোস্ট অপারেটিভ প্রবলেমস এন্ড ম্যানেজমেন্ট। অপারেশনের পরে ওই যে বললাম যে কিছু ফিজিওলজিকে আমরা হ্যাম্পার করি, যার জন্য তো কিছু প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো কি এবং সেগুলো কিভাবে ম্যানেজ করবো। প্রবলেমের মধ্যে কিছু আছে জেনারেল, ইন জেনারেল সব পোস্ট অপারেটিভ পেশেন্টেরই কম বেশি হবে, আর কিছু আছে স্পেসিফিক। তো জেনারেল প্রবলেমগুলো কি কি, যেমন পেইন, অপারেশন করেছেন, কেটেছেন, পেইন তো হবেই, সবারই হবে। ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্ট, ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট, সেটাও হচ্ছে যে নর্মালি পেশেন্ট তো তখন খেতে পারছে না মুখে, বা আমরা স্যালাইন দিচ্ছি, দিচ্ছি, তো এতে দেখা যায় যে ইলেকট্রোলাইট একটা ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। তো কিভাবে ঠিকভাবে ম্যানেজ করতে হবে, এটাও একটা কাজ। পেশেন্টের নাউসিয়া, ভমিটিং হতে পারে, ব্লিডিং হতে পারে যে কোনো অপারেশন সাইট থেকে, ইন্টারনালি এক্সটার্নালি। আরেকটা প্রবলেম ডিপ ভেন থ্রম্বোসিস, হাইপোথার্মিয়া, ফিভার, ইনফেকশন, প্রেশার সোর, ড্রেইনস, সার্জিক্যাল কেয়ার।
সার্জিক্যাল ওনটাও একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে যদি সেখানে ইনফেকশন হয়ে যায় বা ইয়ে হয়, সেটা আবার কিভাবে কেয়ার নিতে হবে, এটাও একটা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অপারেশনের পরে পেশেন্টকে ফ্লুইড দেই, যতক্ষণ পর্যন্ত সে না খেয়ে থাকে একটা ফ্লুইড দেওয়া হয়, বা যদি খেতে পারে আর্লি তাহলে ওরাল চলে গেলে হয়তো আর ফ্লুইড অত লাগে না। একটা অ্যান্টিবায়োটিক, একটা কি দুইটা অ্যান্টিবায়োটিক হয়তো দেওয়া হয়, যেহেতু একটা কাটা ছেঁড়া হয়েছে, বডির যে ব্যারিয়ার সেটা ব্রিজ হয়েছে সেই হিসাবে। যদিও ওটি স্টেরিলিটি সব মেনটেন করা গেলে অত পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতিতে আমরা রুটিনলি পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক দেই। কিন্তু পেইন, পোস্ট অপারেটিভ পেইনের জন্য কিন্তু মেডিকেশন দিতেই হয়, যেখানেই হোক, বাংলাদেশ হোক, আমেরিকা হোক, বা যেখানেই হোক, পোস্ট অপারেটিভ পেইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং পেইনটা ম্যানেজ করা ম্যান্ডেটরি। কারণ এই পেইন কিন্তু অনেকভাবে এফেক্ট করে পেশেন্ট মানে ডিটোরিয়েট করার জন্য, খারাপ হয়ে যাওয়ার জন্য পোস্ট অপারেটিভ পেইন অনেক ভূমিকা রাখে। এবং পেইন পারসেপশন কিন্তু এক একজনের এক এক রকম হয়। অনেকে অনেকে অল্প পেইনেই কাতর হয়ে যায়, অনেকে আবার অনেক পেইনেও রাগ করে না। কিন্তু পোস্ট অপারেটিভ অ্যাটলিস্ট থার্ড পোস্ট অপারেটিভ ডে, সেকেন্ড বা থার্ড পোস্ট অপারেটিভ ডে পর্যন্ত অবশ্যই পেন থাকবে, এবং তখন আমাকে পেন রিলিভ করার জন্য মেডিকেশন অবশ্যই দিতে হবে। এবং কেন এফেক্ট করে? আপনার poor pain management may lead to various postoperative complications. Also, it is unacceptable from moral point of view. একটা পেশেন্টকে ব্যথা ব্যথা হচ্ছে, তার ব্যথা কমানোটা তো একটা স্বাভাবিক মানবিক ব্যাপার, তাই না? তো এইটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেইনটা কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন করে। যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করে দেখেন, ব্যথার জন্য কিন্তু টাকিকার্ডিয়া হয়, ডিসরিথমিয়া, ইভেন মায়োকার্ডিয়াল ইনফেকশনও হতে পারে। রেসপিরেটরি তে অ্যাটেলেক্টেসিস, নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা হচ্ছে পোস্ট অপারেটিভ সবচেয়ে একটা ভয়ের ব্যাপার। এটা সাধারণত যে থোরাকোটমি বা আপার অ্যাবডোমিনাল সার্জারি যখন হয়, পেশেন্ট হচ্ছে যে রেসপিরেশনটা সেভাবে নেয় না, চেস্ট ওয়াল নাড়াচাড়া করলেই তার পেইন হয়, অপারেশন সাইটে সে ব্যথা পায়, সেজন্য সে তার রেসপিরেশনটাকে অনেক স্লো করে ফেলে, বা রেসপিরেটরি যেই এক্সারসাইজ সেটা হয় না। এর ফলে কি হয়, লাংসের লোয়ার পোর্শনে অ্যাটেলেক্সিস ডেভেলপ করতে পারে, এবং সেখানে সেই অ্যাটেলেক্সিস থেকে ইনফেকশন হয়ে নিউমোনিয়া এবং আরো খারাপ হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে কি হয়, আইলিয়াস মোটামুটি অ্যাবডোমিনাল সার্জারিতে মোটামুটি ইনএভিটেবল যে একটা সময় পর্যন্ত আইলিয়াস থাকে। আইলিয়াস মানে কি? আইলিয়াস হচ্ছে যে যে পেরিস্টালসিস, যেটা ইন্টেস্টিনের, সেই পেরিস্টালসিসটা হয় না, বা সিজেশন অফ পেরিস্টালসিস, প্যারালাইটিক আইলিয়াস। ইভেন অ্যানাস্টোমোটিক ফেলিউরও হতে পারে। যখন পেইন থাকে, ওই যে পেশেন্ট আবার সেভাবে রেসপিরেশন নেয় না, করতে চায় না, এবং এই এর জন্য কিন্তু মানে ইমোবিলাইজেশনের জন্য পেরিস্টালসিস ফিরে আসতেও দেরি হয়। ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, আবারও ইমোবিলাইজেশন ইমোবিলাইজেশন থেকেই ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। এবং পেইনের ফলে কি হয়, পেইন পাথ হয় অ্যাক্টিভ হলে দেখা যায় যে ইমার্জেন্সি নরএড্রিনালিন, অ্যাড্রিনালিন, এই হরমোনগুলো সিক্রেশন বেড়ে যায়, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর অ্যাক্টিভিটি কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং মানে ইমিউনিটি, এসব ফ্যাক্টরগুলো কি করে, ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়। এর ফলে ডিলেড অন হিলিং হয়। সাইকোলজিক্যালি পেশেন্ট এংজাইটিতে ভুগে, ডিপ্রেসড হয়ে যায়, অনেক সময় অ্যাজিটেশনও দেখা দিতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পেইন কিন্তু মেল একটু ক্রনিক পেইন। পোস্ট অপারেটিভ পেইন দেখা গেল যে পেশেন্ট অপারেশন একসময় রিকভারি হলো,
সময় সে বাড়ি গেল, কিন্তু বারবার ফিরে ফিরে আসে যে ব্যথা ব্যথা, অপারেশনের জায়গায় ব্যথা। তো এটা এক ধরনের সাইকোসোমাটিক পেইন বলা যায়, যে এই সোমাটিক পেইনটা একসময় ক্রনিক পেইনে পরিণত হয়। আচ্ছা, তাহলে পেইন ম্যানেজমেন্টের একটা ইয়ে ছিল বোধহয়, চার্টের মতো, সেটা এটা দেখা যাচ্ছে না। পেইন ম্যানেজমেন্টের জন্য আমাদের পেইন কিলার দিতে হবে। পেইন কিলার, বিভিন্ন ধরনের পেইন কিলার আছে, ওপিওয়েড, অ্যানালজেসিক্স, এনএসএআইডস, প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন। তো খুব সিম্পল কিন্তু ইফেক্টিভ একটা ড্রাগ হচ্ছে অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল। কিন্তু আমাদের দেশের পেশেন্টের সাইকোলজিতে অনেক সময় যে হ্যাঁ প্যারাসিটামল দিছে, এতে কি ব্যথা যাবে, এই ধরনের একটা ব্যাপার থাকে। তারপরে প্যারাসিটামল একটা ভালো পেইন কিলার। মাইনর সার্জারি বা ইন্টারমিডিয়েট পেইন সার্জারি যেগুলো, সেই এগুলোতে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। এছাড়া আরো ইয়ে আছে। সবচেয়ে মেজর সার্জারিতে আমরা যেগুলো সাধারণত একটা ডোজ প্যাথিডিন অথবা মরফিন বা অন্যান্য যে নেলবুফিন জাতীয় যে অপিওয়েড অ্যানালজেসিক্স আছে, এগুলো আমরা দিই। এরপর হচ্ছে এনএসএআইডস মেইনলি মেইন পেইন কিলার হিসেবে কাজ করে। সার্জিক্যাল পেইন, তো সার্জারি পেইনটা তো আসলে কি ধরনের পেইন, নসিসেপ্টিক পেইন। তো কারণ ইনফ্লামেশনের জন্য ইয়ে হয়, একটা ইনজুরি হয়েছে সেখানে, সেটা হিল হওয়ার সময় তো ইনফ্লামেশন কাজ করে, সেলস গুলো আসে, তারপরে প্রয়োজন ডিপোজিশন হয়, হিলিং হয়। তো এর সাথে নিউরোজেনিক পেইনও থাকতে পারে, কারণ কিউটেনিয়াস নার্ভ কাটা পড়তে পড়ে বা কাটা পড়তে পারে, সেখান থেকে নিউরোজেনিক পেইন। আসলে এটা পোস্ট-অপারেটিভ পেইন একটা মিক্স পেইন। এর সাথে সাইকোলজিক্যাল পেইনও থাকে, একটা অপারেশন হয়েছে, পেশেন্টও কিন্তু অ্যাপ্রিহেনশনে থাকে, পেশেন্টের মধ্যে ভয় আতঙ্ক কাজ করে অপারেশনের পরে। তো তাহলে এটা আসলে এক ধরনের মিক্স পেইন, যেখানে নসিসেপ্টিভ, নিউরোপ্যাথিক এবং সাইকোলজিক্যাল সব ফ্যাক্টরি কাজ করে। তো সেক্ষেত্রে অ্যানালজেসিক্স, ওপিওয়েড অ্যানালজেসিক্স ভালো কাজ করে। সেকেন্ডলি যেহেতু মেইনলি নসিসেপ্টিভ, তাই এনএসএআই, স্টেরয়েডস এগুলো ভালো কাজ করে। তেমন পেইন না হলে বা যখন পেইন একটু কমে আসে, তখন আমরা সিম্পল প্যারাসিটামল দিতে পারি। এছাড়াও আরো কিছু পেইন কমানোর জন্য কিছু ইয়ে আছে, যেমন অপারেশন সাইটটা ইনফিল্ট্রেশন বাই লোকাল অ্যানেস্থেসিয়া বা ইপিডুরাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। এখন আরো অনেক কিছু এসেছে, পেশেন্ট কন্ট্রোলড অ্যানেস্থেসিয়া, অপিওয়েড অ্যানালজেসিক্স পাম্পে করে ডোজ করা থাকে, অ্যাডজাস্ট করা থাকে। পেশেন্ট যখন পেইন ফিল করবে, সে নিজেই একটা বাটন ড্রপ করলে এক ডোজ অফ পেইন কিলার সে পেয়ে যাবে। তারপরে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়াও এখন ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং, পিওএনভি বলে। এটা অনেক সময় খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। ভমিটিং বা ভমিটিংটা একটা ফোর্সফুল এফোর্ট লাগে, সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যে পটাটি করে আসি বা সুচার লাইগেশন করে আসি, অনেক ব্লাড ভেসেল এগুলো ডিসলজ হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে, এবং সেখান থেকে ব্লিডিং হয়। ওনটা যে সুচার দিয়ে সেলাই করা আছে, ওইটার উপর প্রেশার পড়ে এবং অনেক সময় ওন ডেসেন্স হতে পারে। আর যদি ব্রেন সার্জারির ক্ষেত্রে, বিশেষ করে রেজিস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হতে পারে। প্রেশার কিন্তু যে কোনো নিউরো সার্জারির জন্য, ব্রেন সার্জারির জন্য খুবই খুবই খারাপ। ওমেনদের বেশি হয়। আগে অপারেশনে এরকম ভমিটিং হিস্ট্রি ছিল, তাদের আবার হতে পারে। মোশন সিকনেস, মাইগ্রেশন, এই ধরনের সমস্যা যাদের আছে, তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভোলাটাইল অ্যাসিড, বিশেষ করে হ্যালোথেনে অনেকের নরসিয়া হয়। ওপিওয়েড অ্যানালজেসিক্স ইউজের জন্য কিন্তু হতে পারে, এবং টাইপ অফ সার্জারির উপর অনেক সময় ডিপেন্ড করে। পেইন, ডিহাইড্রেশন, এনজাইটি এগুলো যদি আমরা ট্রিট করি, তাহলে অনেক সময় দেখা যায় যে এই নরসিয়া ভমিটিংটা কিন্তু কমে যায়। তাতে যদি না হলে বিভিন্ন ধরনের অ্যান্টি এমেটিক্স, যেমন এইচডি3 অ্যান্টাগনিস্ট আছে, অনডানসেট্রন, ফেনোথিয়াজিন, অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডস, এগুলো ব্যবহার করা যেতে পারে।
পোস্ট অপারেটিভ ব্লিডিং একটা সার্জারি মেইন কনসার্ন, সার্জারি পরে সার্জন যেটা নিয়ে সবচেয়ে টেনশনে থাকে। তো পোস্ট অপারেটিভ ব্লিডিং হচ্ছে কিনা বোঝার জন্য পেশেন্টের ভাইটাল, ডিহাইড্রেশন, ইউরিন আউটপুট, এই ড্রেইনের কি কালেকশন, এগুলা মনিটর রাখাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলা মনিটর করবোই হচ্ছে যে পেশেন্টের কোনো কনসিল ব্লিডিং হচ্ছে কিনা। অ্যাবডোমিনাল সার্জারি করে আসছি, দেখা গেলো যে পেশেন্টকে ফ্লুইড দেওয়া হচ্ছে অ্যাডিকুয়েটলি, তারপরেও পেশেন্ট ডিহাইড্রেটেড এবং ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, পেশেন্টের টাকিকার্ডিয়া হচ্ছে, আস্তে আস্তে পেশেন্টের কনসাস লেভেলটাও কমে যাচ্ছে, ইউরিন আউটপুট কম। এগুলা তখন একটা এনিওয়ান শুড সাসপেক্ট অ্যাবাউট দ্য ইন্টারনাল ব্লিডিং, যে ভিতরে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, সার্কুলেশনের ফ্লুইড কোথাও বের হয়ে যাচ্ছে। অল হসপিটাল শুড হ্যাভ এ মেজর হেমারেজ প্রোটোকল ইন প্লেস। একটা এই ধরনের হেমারেজ হলে সেটা ম্যানেজমেন্টের প্রোটোকল একটা সব হাসপাতালে থাকে। যেমন পেশেন্টের ব্লাড ট্রান্সমিশন লাগতে পারে, যে ব্লিডিং হয়েছে কিন্তু সময় হয়তো স্পন্টানিয়াসলি ব্লিডিংটা কমে আসলো বা থেমে গেল, তো বা ব্লিডিং হয়ে হিমোগ্লোবিন অনেক কমে গেছে, তো সেক্ষেত্রে ব্লাড ট্রান্সমিশন লাগতে পারে। একটিভ অনগোয়িং ব্লাড ব্লিডিং মে নিড রি-এক্সপ্লোরেশন এন্ড মাস্ট বি স্টপ। অনগোয়িং ব্লিডিং তো থামাতেই হবে, নাহলে তো ব্লিডিং হয়ে পেশেন্ট মারা যাবে। সো যদি এমন হয় যে আমরা দেখলাম যে হয়েছে ব্লিডিং হয়ে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, আমরা ফ্লুইড দিব, ব্লাড প্রয়োজন হলে ব্লাড দিলাম, দিয়ে পেশেন্ট আস্তে আস্তে স্টেবল হলো। ওই ব্লিডিংটা হয়তো অল্প ছিল, সেটা নিজে নিজে স্পন্টানিয়াসলি বডি যে কোয়াগুলেশন সিস্টেম ওয়াজ এনাফ টু ম্যানেজ টু স্টপ দ্য ব্লিডিং। কিন্তু যদি মেজর কোনো, বিশেষ করে যদি কোনো আর্টারিয়াল ব্লিডিং থেকে থাকে, তাহলে সেটা ছোট হলেও ওটা কিন্তু স্পন্টানিয়াসলি বন্ধ হওয়ার চান্স কম। তো এরকম অ্যাক্টিভ অনগোয়িং ব্লিডিং যদি হয় তাহলে সেটা আমাদের স্টপ করতে হবে মাস্ট। সেই ক্ষেত্রে যদি রি এক্সপ্রেশন মানে আবার অপারেশন করা লাগে, আবার অ্যাবডোমেন ওপেন করা লাগে, বা অপারেশন সাইট এক্সপ্লোর করতে হয়, তাহলে সেটাও করতে হবে। আর কিছু কিছু জায়গা যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, এখানে স্মল ব্লিডিংও অনেক সময় অনেক ভয়ঙ্কর হতে পারে। যেমন একটা এক্সাম্পল আছে থাইরয়েড সার্জারি। থাইরয়েড সার্জারি পরে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড এমনিতে অনেক ভাস্কুলার গ্ল্যান্ড, তো এখান থেকে অনেক সময় দেখা যায় যে পোস্ট অপারেটিভ ব্লিডিং হয়। এখানে ব্লিডিং হলে কি হবে, জাস্ট ট্রাকিয়ার উপরে ব্লাডটা জমা হচ্ছে, যতই ব্লিডিং হচ্ছে উপরে তো আপনি সেলাই করে দিয়েছেন, সো হি ক্যানট এসকেপ outwards, so blood collected at the trachea directly, ট্রাকিয়ার উপরে এই হেমাটোমাটা প্রেসার দিবে এবং একসময় দেখা যায় যে রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে পেশেন্ট মানে শ্বাস বন্ধ হয়ে যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে হাইপোক্সিয়া হয়ে যায়, পেশেন্ট খারাপ হয়ে যায়। তো সেই তখন যদি ইমিডিয়েটলি আপনি ওটা ওপেন করে না দেন, ওপেন করে হেমাটোমাটা এভাকুয়েট করে না দেন, তাহলে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। এবার আসি পোস্ট অপারেটিভ ফিভার। এগুলা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব ইনভেরিয়েবলি প্রশ্ন করেন স্যাররা, যে হোয়াট আর দ্য কজেস অফ পোস্ট অপার ফিভার ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড, বা হোয়াট আর দ্য কজেস অফ কজেস অফ পোস্ট অপারেটিভ পেইন, ম্যানেজমেন্ট অফ পোস্ট অপারেটিভ পেইন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন, বিশেষ করে পোস্ট অপারেটিভ ফিভার, কত দিনের দিন জ্বর আসলে কি বুঝবেন, এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকে। পোস্ট অপারেটিভ ফিভারের ক্ষেত্রে মাইল্ড ফিভার কিন্তু হতে পারে, যে একটা মেজর সার্জারি পরে, একটা মেজর সার্জারিতে অনেক এক্সিশন বা ইয়ে হয়, জেনারেলাইজড ইনফ্লামেশনের মতো অনেক ইনফ্লামেশন হয়, এর ফলে ইনফ্লামেটরি বা ইনফ্লামেশনের যে টেম্পারেচার রাইজ হয়, সেই টেম্পারেচার রাইজ হতে পারে পেশেন্টের 199, 100, 101 এরকম টেম্পারেচার আসতে পারে, কিন্তু সেটা স্থায়ী হবে না, ইট উইল বি 1 or 2 days and then the fever will subside, বাট কিছু স্পেসিফিক ফিভার, যেমন ডে 2 থেকে পোস্ট অপারেটিভ ডেতে যে জ্বরটা আসে, সেটা সাধারণত অ্যাটেলেক্টেসিস অফ লাং এর জন্য হতে পারে।
ডে 3 to 5 এ আসে হচ্ছে অন ইনফেকশন, মেইনলি ডে 3 to 5 পোস্ট অপারেটিভ ডেতে যদি পেশেন্টের হাই ফিভার বা আসে উইথ শিভারিং বা উইদাউট শিভারিং, তাহলে আমরা চিন্তা করবো যে অন ইনফেকশন হলো কিনা। ডে 5 এ দেখেন চেস্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এন্ড থ্রম্বোফ্লেবাইটিস, তিনটা কারণে জ্বর আসতে পারে ডে 5 এ। অ্যাটেলেক্সিস ছিল 2-3 দিন ধরে, এখন সেখানে ইনফেকশন নিউমোনিয়া হয়ে গেছে, এই জন্য হতে পারে। ক্যাথেটারাইজ করা পেশেন্ট বা হসপিটাল বেড রিডেন পেশেন্ট ইউটিআই হতে পারে, স্যালাইন দেওয়া হচ্ছে, সেখানে থ্রম্বোফ্লেবাইটিস হয়েও জ্বর আসতে পারে। আর ডে 5 এর পরে যদি জ্বর আসে, ওন ইনফেকশন, অ্যানাস্টোমোটিক লিকেজ, ইন্ট্রাক্যাথেটারিক কালেকশন এন্ড অ্যাবসেস, পেলভিক অ্যাবসেস হতে পারে, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, ওন ইনফেকশন হতে পারে। এগুলো সাধারণত জ্বর আসে 5 দিনের পর। এছাড়াও অন্যান্য কারণে জ্বর আসতে পারে, ডিফারেন্ট সমস্যা ছিল, পেশেন্টের ফিভার আসবে এবং কোন হেমাটোমা, ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাড রিলেশন থেকে হতে পারে, ড্রাগ রিলেশনের জন্য জ্বর আসতে পারে, বিভিন্ন কারণে টেম্পারেচার। অপারেশনের পরে যে ওনটা, সেই ওনটার কেয়ারের ব্যাপারে হচ্ছে যে স্টেরাইল ড্রেসিং শুড নট বি রিমুভ উইদিন 48 আওয়ার্স, কারণ 48 আওয়ার্স এর মধ্যে ইপিথেলিয়েশনটা হয়। যে কোনো ওন্ডের উপরে একটা ইপিথেলিয়ামের যে কভার, সেই কভারটা হবে 48 আওয়ার্স টাইম লাগে। তো এটা হয়ে গেলে পরে অ্যাটলিস্ট বাইরের কন্টামিনেশন থেকে আমি কিছুটা ফ্রি। তো আম, তখন আমি হয়তো যদি প্রয়োজন হয় আমি ব্যান্ডেজ খুলতে পারি, কিন্তু এর আগে ব্যান্ডেজ রিমুভ করা যাবে না। Dressing should be inspected daily for any evidence of soiling or blood stain. সার্জারি অপারেশনের উপরে যে আমরা ড্রেসিংটা দিই, স্টেরাইল ড্রেসিং, এটা ওটির শেষে স্টেরাইল এনভায়রনমেন্টে, স্টেরাইল হ্যান্ডে আমরা এই ড্রেসিংটা দিই। তো এই ড্রেসিংটা আমরা প্রতিদিন দেখব যে যদি অপারেশন সাইট থেকে ব্লিডিং হয় বা অপারেশন সাইটে ইনফেকশন হয়, তাহলে তো এই ব্যান্ডেজটা ভিজে উঠবে বা ব্লাড স্টেইন হবে বা পাস দিয়ে পাস বের আসবে। তো এটা প্রতিদিন দেখবো যে ব্যান্ডেজটা ঠিক আছে কিনা। আর ওন কখন ইন্সপেক্ট করবো, মানে ব্যান্ডেজটা খুলে ভিতরে ওনটা দেখবো, ইজ দেয়ার এনি কনসার্ন অ্যাবাউট ইটস কন্ডিশন। আমাদের ওই যে বললাম যে ব্যান্ডেজটা ভিজা মনে হচ্ছে বা ব্লাড স্টেইন হচ্ছে, তখন যে কি ব্লিডিং হচ্ছে কিনা বা ইনফেকশন হয়ে গেল কিনা, সেটা দেখার জন্য আমরা খুলতে পারি। কিন্তু ইন্সপেকশনটা করতে হবে ইন স্টেরাইল কন্ডিশন, ওয়ার্ডে বা আনস্টেরাইল হাতে এটা খোলা যাবে না। ইফ ওন্ড ইজ ইনফ্লেমড এন্ড কালেকশন ইজ প্রেজেন্ট, তখন কি করবো যে একটা ওন সোয়াব দিব। মানে কেটে কেটে এটাকে সরিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে যদি অ্যাবডোমেন এন্ড চেস্টে কোনো সার্জারি হয়, তাহলে সাধারণত আমরা 7 পোস্ট অপারেটিভ ডেতে স্টিচটা রিমুভ করি। আর ব্যাক এন্ড লিম্বসে হচ্ছে 10 পোস্ট অপারেটিভ ডেতে। আর ফেস এন্ড স্কাল্পে হলে 5 পোস্ট অপারেটিভ ডেতে আমরা স্টিচ অফ করি। এটা এই স্যাররা প্রায় জিজ্ঞেস করে কোন জায়গায় হবে remove করবো। এরকম কেন যে এক এক জায়গায় এক এক রকম, এটা আসলে ওই জায়গার ব্লাড সাপ্লাইয়ের উপর। যত বেশি ব্লাড সাপ্লাই হবে তত তাড়াতাড়ি হিলিং সাবস্টেন্স গুলো আসবে এবং তত তাড়াতাড়ি হিল হবে। যেমন ফেস আর স্ক্যাল্প হচ্ছে হাইলি ভাস্কুলার, তাহলে তারা ওইখানে কিন্তু হিলিং হয় তাড়াতাড়ি। হিলিং তাড়াতাড়ি হলে আমার তো সুচারটা আর বেশি রাখা যাবে না। আমার সুচারটা সুচার আমি কেন দিচ্ছি, কেন এখানে সুচারটাই করা হচ্ছে, টু গেট দ্য মার্জিন অ্যাপোজড, মার্জিনটাকে কাছাকাছি রাখলে তাড়াতাড়ি ইনফ্লেমেশন হবে, তাড়াতাড়ি হিল হবে। তো ফেস বা স্ক্যাল্পে যেহেতু ব্লাড সাপ্লাই বেশি, এখানে হিলিংটা তাড়াতাড়ি হচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি স্টিচ অফ করে দিব। আর লিম্সে কিংবা ব্যাকের চামড়া একটু থিক, এখানে লিম্সের ব্লাড
অপারেশনের দিন থেকে হিসাব করে, তো সে হয়তো বলবে যে আজকে 7 দিন, কিন্তু বেসিক্যালি সেটা 6 পোস্ট অপারেটিভ ডে। তাহলে আমি 7 পোস্ট অপারেটিভ ডে স্টিচ কাটবো, মানে অষ্টম দিন অপারেশনের দিন থেকে অষ্টম দিন আমি সেটা কাটবো। ডিপ ভেন থ্রম্বোসিস, এটা একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এটা কিভাবে প্রেজেন্ট করে? প্রেজেন্ট উইথ কাফ পেইন, সোয়েলিং, ওয়ার্ম, রেডনেস এন্ড ইনভার্ট ভেন্স। এই কাফ মাসলটা সোয়েল হয়ে থাকে, ওয়ার্ম হয় এবং রেডিশ দেখা যায়। ডিপ ভেন থ্রম্বোসিসটা সাধারণত কাফ মাসলের যে ভেনাস প্লেক্সাস আছে এটাতেই বেশি হয়। এক্সামিনেশন করলে কি পাবো? টেন্ডার কাফ মাসল এন্ড পজিটিভ হোমান সাইন। হোমান সাইনটা হচ্ছে patient will feel pain on dorsiflexion of the ankle joint. এটা খুব স্পেসিফিক না, তারপরেও হচ্ছে অনেক সময় আমরা এটা পজিটিভ পাই ইন কেস অফ ডিপ ভেন থ্রম্বোসিস। আর একটা ডুপ্লেক্স স্ক্যান করলে আমরা বুঝতে পারবো যে ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে কিনা। আর ডিপ ভেন থ্রম্বোসিসটা কেন মারাত্মক? এটা হচ্ছে যে এটা তো কাফ মাসলের ভেনকে হ্যাম্পার করেই। সবচেয়ে বড় রিস্ক হচ্ছে ইট ক্যান dislodge and get into the lungs and cause pulmonary embolism. ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য বিভিন্ন মেজার নেওয়া হয়ে থাকে প্রি অপারেটিভলি এবং পার অপারেটিভলি। যারা আসলে ডিপ ভেন থ্রম্বোসিসের রিস্কে থাকে, যেমন ওবেস পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে বা কিছু স্পেসিফিক সার্জারি আছে টু ডেভেলপ ডিপ ভেন থ্রম্বোসিস, সেসব ক্ষেত্রে আমরা এই কম্প্রেশন স্টকিং বা নিউমেটিক স্টকিং এগুলো পেশেন্টকে আগে দিয়ে তারপরে ওটিতে আর যদি হয়েই যায় তাহলে আইভি হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট কন্টিনিউ করা লাগতে পারে বাই ওয়ারফারিন। এবার হচ্ছে সিস্টেম ওয়াইজ যে কমপ্লিকেশন গুলো হয়, যেমন রেসপিরেটরি কমপ্লিকেশনস গুলো কি কি? প্রথম হচ্ছে পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া, খুব খারাপ, ডেঞ্জারাস। অ্যাসপিরেশন, ইনফেকশন, পালমোনারি এডিমা, পালমোনারি এম্বোলিজম। তাদের এটা বেশি হতে পারে যে ওবেস, স্মোকার এবং যাদের আগে থেকে লাং ডিজিজ আছে এদের ক্ষেত্রে রেসপিরেটরি কমপ্লিকেশন গুলো বেশি হয়। আর্লি ডিটেকশন এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, অপারেশনের পরে রেসপিরেশন রিলেটেড কমপ্লিকেশন গুলো খুবই আমাদের কেয়ারে রাখতে হয়, কারণ এটা প্রায় সময়ই হয়, ব্রেভলি হয়। পেশেন্টের ল্যাক অফ মোবিলাইজেশন এবং ল্যাক অফ রেসপিরেটরি এক্সারসাইজের জন্য লাং অ্যাটেলেক্সিস ডেভেলপ করে। পেশেন্টের অনেক সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে, শুয়ে থাকা অনেক সময় লাইং ডাউন থাকে, একদমই ওঠে না, এবং তখন তো স্ফিনক্টার গুলো একটু উইক থাকে, অনেক সময় অ্যাসপিরেশন হয়ে যায়। আবার ইঞ্জি ফিডিং এও অনেক সময় ডিসলজ হয়, অনেক সময় অ্যাসপিরেশন হয়। তো রেসপিরেটরি কমপ্লিকেশন গুলো খুবই কমন এবং খুবই ট্রাবলসাম, এবং আর্লি ডিটেকশন এন্ড র্যাপিড ম্যানেজমেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ একবার অ্যাসপিরেশন হয়ে গেলে, নিউমোনিয়া হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট করা খুব কঠিন। পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া কখন বলবো? যদি 90% নিচে অক্সিজেন স্যাচুরেশন নেমে যায়, সেটাকে বলবো পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া। কিভাবে প্রেজেন্ট করতে পারে? শর্টনেস অফ ব্রেথ, এজিটেশন, সায়ানোসিস। পেশেন্ট কিন্তু যখন 90% নিচে স্যাচুরেশন নামবে, ব্রেইনের অক্সিজেন সাপ্লাই কমে যাবে, এর ফলে পেশেন্ট অ্যাজিটেটেড হয়ে যায়, পেশেন্ট অস্থির করতে থাকে, স্যালাইন খুলে ফেলে, ক্যাথেটার টান দিয়ে ছিঁড়ে ফেলে, বিভিন্ন রকমের অ্যাজিটেশন তার মধ্যে দেখা যায়। আর শ্বাসকষ্ট তো হবে, অনেক সময় সিভিয়ার কেসে সাইনোসিস হতে পারে। এন্ড অল্টার্ড কনসাস লেভেল, পেশেন্ট সাবকনসাস থাকবে, তার কনসাস লেভেলটা হচ্ছে পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়ার সাইন সিম্পটম। কেন হতে পারে পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া? আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন due to residual effect of anesthesia, secretion and own hematoma. আপার এয়ারওয়েটা অবস্ট্রাক্টেড হতে পারে, ওই যে বললাম যে থাইরয়েড সার্জারির পরে একটা হেমাটোমা ডেভেলপ করলো, এয়ারওয়েকে প্রেসার দিয়ে অবস্ট্রাক্ট করলো।
কিন্তু তার চেয়ে বেশি কমন হচ্ছে যে অ্যানেস্থেসিয়া এফেক্টটা তখনও পুরোপুরি যায় না, পেশেন্ট তখনও পুরোপুরি কনসাস না, তার হচ্ছে রিফ্লেক্স গুলা আর সোয়ালোইং রিফ্লেক্স ঠিক মতো ফিরে আসে না। এই সময় যদি অনেক সিক্রেশন জমা হয়, ল্যারিংস কে ম্যানিপুলেট করলে, আমরা যে ইন্টিউবেশন করা হয় এই ম্যানিপুলেশনের জন্য কিন্তু ওখান থেকে অনেক সিক্রেশন জমে। তো এই সিক্রেশনটা যদি ঠিকভাবে ক্লিয়ার করা না হয়, সাকশন দেওয়া না হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট তখনও অ্যানেস্থেসিয়ার ইফেক্টে আছে, পুরোপুরি তার সোয়ালিং রিফ্লেক্সটা নাই। এর ফলে সিক্রেশন গুলো জমে অনেক সময় কিন্তু ল্যারিংস কে ব্লক করে দিতে পারে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কজ অফ এয়ার অবস্ট্রাকশন হচ্ছে টাং ফল ব্যাক। টাং ফল ব্যাক হয়ে পোস্ট অপারেটিভ পেশেন্ট এক্সপায়ার করেছে, এরকম এক্সপিরিয়েন্স আছে, এবং একজন সিনিয়র ডাক্তার মারা গিয়েছিলেন জাস্ট ফর টাং ফল ব্যাক। এখানে হচ্ছে মানে পোস্ট অপারেটিভ যে ফেজ ওয়ানের গুরুত্ব, হ্যাঁ, যে সবকিছুই ঠিক আছে, অপারেশন ইয়ে থেকে সব করে সব ঠিক, কিন্তু পোস্ট অপারেটিভে পেশেন্টের যখনও অ্যানেস্থেসিয়ার ফুল রিকভারি হয়নি, সিচুয়েশন হয়তো ছিল, তারপরেও টাংটা কিন্তু, পোস্টেরিয়র টাংটা একটা ফ্লেশি এবং একটা হেভি অর্গান। এটা যখন পেছনে যখন পুরা ইয়া নাই, কনসাসনেস নাই, এই টাংটা পেছনের দিকে যখন এয়ারকে অবস্ট্রাকশন করে, পেশেন্টের ওই কনসাসনেসটা নাই যে সে ঢোক গিলবে বা টাংটাকে সামনে নিয়ে আসবে, এই অবস্থায় কিন্তু অনেক সময় রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে পেশেন্ট এক্সপায়ার করতে পারে। তারপর হতে পারে ল্যারিঞ্জিয়াল এডিমা। ল্যারিংসে ম্যানিপুলেশনের জন্য অনেক সময় ইনজুরিও হতে পারে, এই ইনজুরি সবকিছু থেকে এডিমা হয়, এবং ল্যারিংসে এডিমা হলে ল্যারিঞ্জিয়াল ইনলেট এডিমা হয়ে বন্ধ হয়ে যেতে পারে। যদি ডিউরিং সার্জারি হাইপোভেন্টিলেশন হয়, পেশেন্টের তার অপারেশন থিয়েটার থেকেই সে হাইপোক্সিয়া নিয়ে আসছে, এবং পরবর্তীতে অ্যাটেলেপ্টেসিস নিউমোনিয়া হয়ে হাইপোক্সিয়া হতে পারে, পালমোনারি এডিমা হয়ে ওভার ওভার হাইড্রেশনের জন্য লাংসে ফ্লুইড কালেকশন হয়ে পালমোনারি এডিমা হয়ে, অথবা পালমোনারি এম্বোলিজম হয়েও হাইপোক্সিয়া হতে পারে। ম্যানেজ কিভাবে করবেন? অক্সিজেন দিতে হবে, হেড টিল জ ট্রাস পজিশন রাখতে হবে, সাকশন দিয়ে সিচুয়েশন গুলো ক্লিয়ার করতে হবে। ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে লাগতে পারে, এটা হচ্ছে একটা টিউবের মতো থাকে, সেটা আপনার নাকের ফুটো দিয়ে ল্যাংস পর্যন্ত দিয়ে দেওয়া যায়, একটা প্যাটেন্ট এয়ারওয়ে তৈরি হয়, এর ফলে আর রেসপিরেটরি অবস্ট্রাকশন হয় না। অনেক সময় রিইনটিউবেশনও থাকতে পারে। আর অ্যান্টিবায়োটিক্স, টেস্ট, ফিজিওথেরাপি এসব তো লাগবে। অনেক সময় ডায়াবেটিস লাগতে পারে, যদি পালমোনারি এডিমা থাকে, পালমোনারি জন্য কমানোর জন্য ডায়াবেটিস দেওয়া যেতে পারে। কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস গুলো কি কি? পোস্ট অপারেটিভ হাইপারটেনশন হতে পারে, অ্যারিথমিয়া, মাইক্রোটার্নাল ইনফার্কশন, কার্ডিয়াক ফেলিউর। Hypertension can be multifactorial. Arrhythmia can be treated by correcting hypertension and electrolyte imbalance. পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের জন্যই কিন্তু, ম্যানেজমেন্টটা যদি ঠিক মতো না হয় তাহলে অনেক ধরনের প্রবলেম, রেসপিরেটরি আর কার্ডিওভাস্কুলার মেইনলি। কার্ডিওভাস্কুলার ইভেন্টস গুলো নর্মালি হয় না, তবে যদি আগের থেকে কার্ডিয়াক কিছু প্রবলেম থেকে থাকে, হাইপারটেনশন থাকে তাহলে কিন্তু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা ঠিক মতো না হলে পোস্ট অপারেটিভ ডিহাইড্রেশন দুটোটাই, এর জন্য বারবার যে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। ডিহাইড্রেশন এবং ওভারহাইড্রেশন দুইটার জন্যই হার্টের উপর কিন্তু প্রভাব পড়ে। যেমন ডিহাইড্রেশন থেকে পোস্ট অপারেটিভ হাইপারটেনশন, হাইপারটেনশন থেকে অ্যারিথমিয়া, এমআই, কার্ডিয়াক ফেলিউর পর্যন্ত। আবার ওভার হাইড্রেশনের জন্য হাইপারডাইনামিক সার্কুলেশন হয়ে টাকিকার্ডিয়া, একসময় হার্ট ফেলিউরও হতে পারে। রেনাল এন্ড ইউরিনারি কমপ্লিকেশনস। রেনাল কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ভীতিপ্রদ যেটা অ্যাকিউট রেনাল ফেলিউর, ডিহাইড্রেশন হয়ে কার্সিটির জন্য অনেক সময় অ্যাকিউট রেনাল ফেলিউর হতে পারে। এছাড়া পোস্ট অপারেটিভ ইউরিনারি রিটেনশন বা ইউরিনারি ইনফেকশনও হতে পারে। If urine output is less than 0.5 ml per kg per hour for at least 6 hours,
তাহলে আমাদের সন্দেহ করতে হবে যে সামথিং ইজ রং। প্রথমেই আমরা কি করব, চেক ক্যাথেটার। হয়তো ক্যাথেটারটা কোনো জায়গায় চাপ পড়ে আছে, কিঙ্কিং হয়ে আছে, যার জন্য ব্লাডার ফুল কিন্তু আউটপুট ইজ লেস পার কেজি পার আওয়ার। তাই তো, তার মানে যে শুধু ইউরিন ব্যাগ দেখে যে আউটপুট কম বেশি সেটা ইয়ে করা যাবে না, আমাদেরকে ক্যাথেটারটা দেখতে হবে যে কোথাও ব্লক হয়ে আছে কিনা। এরপরে যদি ক্যাথেটার ব্লক না থাকে তাহলে হাইপোভলিমিয়া আছে কিনা, পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা, কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, আর যে পেশেন্টের কি আসলে রেনাল ফেলিউর ডেভেলপ করছে কিনা, অ্যাকিউট রেনাল ফেলিউর ডেভেলপ করছে কিনা, কত নেফ্রোটক্সিক ড্রাগ আছে, বিশেষ করে এনএসএআইড। পোস্ট অপারেটিভ অ্যানালজেসিকের মধ্যে এনএসএআইড সবচেয়ে ভালো, কিন্তু আবার কিডনির জন্য অতটা ভালো না। সো এটা আমাদের যাচাই করে এবং বুঝে শুনে দিতে হবে। রাখা যায়, সব কিছু মেনটেন করা যায়, তাহলে অত প্রবলেম হয় না। কিন্তু অনেক সময় dehydration and NSAID stuck together, then it becomes dangerous for the kidney. Acute renal failure is a fatal complication and early detection and aggressive treatment is mandatory. Acute renal failure হয়ে গেলে কিন্তু বিপদ, খুবই এটার ফ্যাটালিটি রেট খুব বেশি। সেজন্য যে ওই যে সেজন্যই হচ্ছে ইউরিন আউটপুটটা হাইলি ইম্পর্টেন্ট। এটা দেখে আমাদের সাসপেক্ট করতে হবে এবং আর্লি ডিটেক্ট করে সেটাকে অ্যাগ্রেসিভলি ট্রিট করে আমাদের রেনাল ফেলিউরটাকে অ্যাভয়েড করতে হবে। স্পেসিফিক সার্জিক্যাল স্পেশালিটিতে কিছু কমপ্লিকেশন যেগুলো আমাদের দেখতে হয়, যেমন অ্যাবডোমিনাল সার্জারিতে প্যারালিটিক আইলিয়াসটা একটা স্পেসিফিক একটা কমপ্লিকেশন। প্যারালিটিক আইলিয়াস অ্যাবডোমিনাল সার্জারি করলে কম বেশি হয়, 48 আওয়ার্স পর্যন্ত প্যারালিটিক আইলিয়াস হয়তো একটা অ্যানাস্টোমোসিসের পর নরমাল, কিন্তু এর পরে হলে তখন আমাদের দেখতে হবে যে কেন। ইফ প্রলং চেক হাইড্রেশন স্ট্যাটাস, ইলেকট্রোলাইট লেভেলস, তাহলে আইলিয়াস কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে, হতে পারে। সো আমাদের ইলেকট্রোলাইটটা দেখতে হবে, পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা সেটা দেখতে হবে। আর সবশেষে যদি এগুলো সব ঠিক থাকে তারপরে আইলিয়াস, তাহলে কি অ্যানাস্টোমোটিক লিকেজ হলো কিনা সেটা সন্দেহ করতে হবে। আর রিটার্ন অফ পেরিস্টালসিস, অপারেশন করার পর তো পেরিস্টালসিস বন্ধ হয়ে যায়, আইলিয়াস হয়, তারপর আবার আস্তে আস্তে সেটা ফিরে আসে। ফিরে যখন আসে তখন প্রথম আসে হচ্ছে গিয়ে লার্জ বাউলে, তারপরে স্মল বাউলে, তারপরে লার্জ বাউলে, এন্ড সব শেষে আসে স্টমাক। তাই বালসাম পাওয়ার সাথে সাথেই যদি আমরা ওরাল ফিড অ্যালাউ করে ফেলি তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে ইন্টেস্টিনের জন্য বালসাম আমরা পেয়েছি স্টেথোস্কোপে, কিন্তু স্টমাক তখনও আইলিয়াস, সেক্ষেত্রে বমি হবে, অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে। তো যখন ফুল ফেজে আমরা বালসাম পাবো তখন আমরা গ্র্যাজুয়ালি আমরা তার ওরাল ফিডিং শুরু করবো। প্রথমে সিপস অফ ওয়াটার, তারপরে সেটা যদি কোনো সমস্যা না হয় তখন একটু লিকুইড, সেটাও যদি টলারেট করতে পারে তাহলে সেমি সলিড, এন্ড দেন সেটাও যখন সে টলারেট করবে তখন আমরা নর্মাল ডাইটে যাব। অ্যাবডোমিনাল সার্জারি বা ব্লিডিং এন্ড ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাবসেস হতে পারে, অ্যানাস্টোমেটিক লিকেজ, তো এটা নিয়ে একটা বই লেখা যায় বা বই আছে অলরেডি। সো মানে যে অ্যানাস্টোমোসিসটা করলাম সেটা ফেলিওর হতে পারে, ফেলিওর হলে ফিকাল ফিস্টুলা ডেভেলপ হতে পারে। অর্থোপেডিক সার্জারিতে স্পেসিফিক কিছু কমপ্লিকেশন আছে, যেমন প্লাস্টার দেওয়া হয় অর্থোপেডিক সার্জারিতে, প্লাস্টার রিলেটেড কিছু কমপ্লিকেশন, যেমন প্লাস্টার যদি বেশি টাইট হয়ে যায় তাহলে ইসকেমিয়া অফ লিম্ব হতে পারে। দীর্ঘদিন প্লাস্টার যদি ঠিকমতো রিমুভ করা না হয়, সময় রিমুভ করা না হয়, তাহলে জয়েন্ট গুলা স্টিফ হয়ে যেতে পারে বা অ্যাট্রফি হতে পারে মাসলে, এখানে বিভিন্ন কমপ্লিকেশন হয়। প্লাস্টার থেকে ইসকেমিয়া হয়ে সেখানে গ্যাংগ্রিন ডেভেলপ করেছে, এরকমও পাওয়া যায়। আর একটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমও আলাদা করে একটা আপনাদের শর্ট নোট এখানে আসতে পারে, একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। কম্পার্টমেন্ট, তবে অ্যাবডোমিনেও হতে পারে। যে কোনো ক্লোজড কম্পার্টমেন্টের যদি প্রেসার বাড়তে থাকে তাহলে হচ্ছে একসময় যে তার তার মধ্যে যে ব্লাড ভেসেল নার্ভস আছে এরা কম্প্রেসড হয়। যেমন লিম্বে, কি লিম্বে তো ডিপ ফাশাটা একটা স্লিভের মতো, মোজার মতো এই মাসল গুলাকে বিভিন্ন কম্পার্টমেন্টে
আটকে রাখে, তাই না? তো ফ্লুইড কালেকশন হয় বা আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে, তখন কি হবে, ক্লোজ কম্পার্টমেন্টের মধ্যে ওর সমস্ত কিছুই মাসল, ব্লাড ভেসেল, নার্ভ, এগুলো প্রেশার পড়বে এদের উপর। এবং এক সময় প্রেশার পড়তে পড়তে যেটা হবে যে ব্লাড ভেসেলটা ব্লক, ব্লাড ভেসেলটা মানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তখন হচ্ছে উইদিন দিস কম্পার্টমেন্ট দ্য মাসলস উইল বি নেক্রোটাইজড। এটাই হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। তখন যেটা করতে হয় যে এই কম্পার্টমেন্টটা রিলিজ করে দিতে হয়। রিলিজ করে দিলে এডিমা ফ্লুইড বের হয়ে গেল, প্রেশার কমে গেল, এর ফলে ব্লাড ভেসেল গুলা কম্প্রেশন থেকে ফ্রি হয়ে যায়। আর আরেকটা খুবই অদ্ভুত ব্যাপার হচ্ছে ফ্যান্টম লিভ অ্যান্ড পেইন। ফ্যান্টম পেইন এটা হচ্ছে অ্যাম্পুটেশনের পরে পেশেন্ট অ্যাম্পুটেড পার্টে পেইন ফিল করে। এটা একটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল পাথ হয়ে আছে, যার জন্য সে যে মানে তার ওই লিম্বটা নাই, সেটা কেটে ফেলা হয়েছে, তারপরে সেই লিম্বেই পেইন পেইন কমপ্লেন করে আর কি। এটার বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল এবং কিছু নিউরোলজিক পাথ হয়ে আছে। এবং এটার জন্য বলে যে প্রি অপারেটিভ অ্যানালজেসিয়া ভালো কাজ করে। বিভিন্ন অন্যান্য সার্জারি যেমন ভাস্কুলার সার্জারির মেইন কনসার্ন থাকে হচ্ছে যে প্যাটেন্সি অফ দ্য গ্রাফট। একটা ভেসেল গ্রাফট করলাম, সেই ভেসেল গ্রাফটটা মানে কন্টিনিউটি অফ দ্য সার্কুলেশনকে মেনটেন করতে পারলো কিনা। নিউরো সার্জারিতে যেমন রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশারটাই হচ্ছে সবচেয়ে ভয়ের কারণ। এর জন্য ক্র্যানিওটমি, ব্রেনের কোনো সার্জারি করার পরে আমরা ওই পার্ট অফ দ্য স্কাল ইজ রিমুভ so that the brain can swell. কোনো জায়গা ম্যানিপুলেশন করলেই তো সেখানে ইনফরমেশন হয়, ইনফরমেশন হলে সোয়েলিং হয়। তো ব্রেনটা যাতে সোয়েলিং হলে পরে কি হয়, একটা ক্লোজড বোনি কম্পার্টমেন্টের মধ্যে যখন সোয়েলিং হয় তখন প্রেশারটা বেড়ে যায়, ব্রেনের উপর চাপ পড়ে, ব্রেন টিস্যু ড্যামেজ হয়। তো সেজন্য পার্ট অফ ক্র্যানিয়ামটাও সরিয়ে রাখা হয় যাতে ব্রেনটা এক্সপান্ড করতে পারে, সোয়েলিংটা উইদাউট প্রেশার হতে পারে। তারপরে যখন ইনফরমেশন কমে আসে, ব্রেন সোয়েলিংটা আবার স্বাভাবিক হয়ে যায়, তখন আবার এই বোনসটাকে রিপোজিশন করা হয়। আর প্লাস্টিক সার্জারিতে মেইন কনসার্ন হচ্ছে ফ্ল্যাপ ভায়াবিলিটি। প্লাস্টিক সার্জারিতে আপনারা জানেন রিকনস্ট্রাকটিভ সার্জারিতে বিভিন্ন ধরনের ফ্ল্যাপ করা হয়, স্কিন ফ্ল্যাপ, মাসল ফ্ল্যাপ, মানে এক জায়গার মাসল তুলে আরেক জায়গায় প্রেস করা, অথবা এক জায়গার মাসল দিয়ে আরেক জায়গায় কভার আপ করা হয়। তো সেই ক্ষেত্রে যেই ইয়েটা তুললাম, মাসলটা তুললাম, ওইটার ভায়াবিলিটিটা হচ্ছে। আচ্ছা, সবশেষে হচ্ছে ডিসচার্জ। আমরা পেশেন্ট ফেজ ওয়ানের সমস্ত ক্রিটিক্যাল টাইম পার হয়ে আসছে, ফেজ টুতে তাকে আমরা রেগুলার ফলো আপে এবং ম্যানেজমেন্ট দেওয়ার ফলে তার রিকভারিটা ভালো হচ্ছে। আমরা 7 to 10 পোস্ট অপারেটিভ ডেতে তার স্টিচ অফ করে দিয়েছি, অথবা অনেক সময় স্টিচ অফ করার আগে পেশেন্ট ভালো স্টেবল, আমরা ডিসচার্জ দিয়ে দিই। ডিসচার্জ দেওয়ার সময় একটা ডিসচার্জ লেটার পেশেন্টকে বা ডিসচার্জ সার্টিফিকেট বলে আমরা পেশেন্টকে দিই, যে পরবর্তীতে সে আরো কি ওষুধ খাবে, কিভাবে ফলো আপ করবে, এবং কি কি ইনস্ট্রাকশন সে মেনে চলবে, এর একটা সামারির মতো। এই ডিসচার্জ সামারি বা ডিসচার্জ লেটারের মধ্যে কি থাকবে, আমরা এই ডিসচার্জ পেপারে পেশেন্টের ডায়াগনোসিস, ফাইনাল যে ডায়াগনোসিস আমরা অপারেশনের আগে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করেছি, অপারেশনের পরে ডিটেলস আমরা জেনে নিয়ে যে ফাইনাল একটা ডায়াগনোসিস আমরা আসলে এটা অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন ধরেন যে একটা হার্নিয়া অপারেশন হয়েছে, ইনগুইনাল হার্নিয়া। তো অপারেশনের আগে আমাদের ডায়াগনোসিস ছিল হচ্ছে রাইট সাইডে ইনডাইরেক্ট ইনকমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। অপারেশনের পর আমরা দেখলাম যে আসলে এটা ইনডাইরেক্ট ছিল, ডাইরেক্টও হয়তো ছিল, দুইটা কম্পোনেন্টই ছিল। তাহলে আহ, সেটা উল্লেখ করে দিতে হবে যে রাইট সাইডের ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইনকমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং কোনো কমপ্লিকেশন হয়ে থাকলে সেই কমপ্লিকেশনের জন্য কি মেনে দেওয়া হয়েছে, এগুলোর ডিটেলস লিখে দিতে হবে।
ল্যাবরেটরি টেস্ট যে পেশেন্ট যে টেস্টগুলো করেছিল সেই টেস্টের রেজাল্টগুলো দিতে হবে। এরপর হচ্ছে ডিসচার্জ প্ল্যান, ডিটেলস, অপারেশন নোট, অপারেশন যে হচ্ছে অপারেশন নোটটা অবশ্যই ডিসচার্জ পেপারে তুলে দিতে হবে। আর পরবর্তীতে পেশেন্টের যদি কোনো সাপোর্ট লাগে, কি ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা, এবং ফলো আপ প্রোটোকলটা আমাদের ডিসচার্জ পেপারে ডিটেলস জানিয়ে দিতে হবে। তাহলে একটা ডিসচার্জ পেপার সম্পূর্ণ হবে। আর এখানেই একটা সার্জারি শেষ হবে, মানে এন্ড অফ দ্য সার্জারি ইজ when the patient gets discharge paper in his hand। তারপরেও শেষ হইল না, শেষ হতে পারে যে পেশেন্ট অনেক সময় ফুল রিকভারি হয়তো হয় না, বা 1 মাসের মধ্যে যদি সে কোনো কমপ্লিকেশন নিয়ে আসে তাহলে ওটাকে সার্জারি কমপ্লিকেশন হিসেবেই ধরতে হবে এবং সেটা ঠিক করতে হবে। তারপরেও একটা মানে গ্রস হিসেবে প্রি অপারেটিভ, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ আমরা যদি বলি যে একটা অপারেশনের 3টা পার্ট, তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ড ends when we give the discharge paper to the patient। ধন্যবাদ সবাইকে।